আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানাজা শেষে ময়মনসিংহে দাফন। অজ্ঞাতদের আসামি করে মামলা, আটক 5। ছেলে হারিয়ে মা বাবার আহাজারি। কিন্তু চলেই গেছে, আর কেউ দিতে না আমার বাইরে। তার সন্তানের মাটিতে অন্তত পিতারই মাটি দিলে সন্তানের সাংবাদিকের উপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে? আমরা খুনির দৃষ্টান্তগুলোর সাথে ফাঁসি চাই। তারেক রহমানের সঙ্গে সমমনা দলগুলোর মতবিনিময়, দাঙ্গা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করতে পারে আওয়ামী লীগ, শঙ্কা নেতাদের। 1 বছরে প্রাতিষ্ঠানিক সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে সফলতার দাবি নীতি নির্ধারকদের। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক, শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরের প্রত্যাশা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার প্রক্রিয়া স্থগিত করল ভারত। শুল্ক আরোপের জেরে ঘনিষ্ঠ হচ্ছে মস্কো, বেইজিং ও দিল্লি। 7 বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ থাকলেও চিহ্নিতদের কেউ গ্রেফতার হয়নি। তবে সন্দেহভাজন 5 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ বলছে পূর্বশত্রুতার জেরে সাংবাদিককে হত্যা নাকি আকস্মিক ক্ষোভ। এই ঘটনায় আহত বাদশা মিয়ার সাথে ওই নারীর সম্পর্ক কি, সেটি জানা গেলে হত্যার মোটিভ বের হবে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। গাজীপুরের চৌরাস্তা এলাকায় শত শত মানুষের সামনেই স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে রাস্তায় ফেলেই তাকে এলোপাতাড়ি কোপানো হয়। সিসি ফুটেজে হত্যায় জড়িত ব্যক্তিদের দেখা যায়। প্রকাশ্যে একজন মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থমথমে পুরো শহর। একটা লোকরে এইভাবে কুবাইয়া জখম করলো, একটা মানুষ প্রতিবাদ করলো না। প্রত্যেকটা দোকানপাট খোলা ছিল। পাবলিকের চলে ওদেরকে অ্যাটাক করতে পারতো, ওদেরকে হেস্ত করতে ধরা যাইতো, কিন্তু পাবলিক তো সেই উদ্যোগটা নেয়নি। দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ। আমার জীবনে তো রিস্ক আছে, আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে। আমি সবসময় চিন্তা করি আমি কিভাবে বাঁচতে পারি। আতঙ্কে আছে গাজীপুরের সাধারণ মানুষজন। গেল 6 মাসে থানার পরিসংখ্যান বলছে মোট 59-এরও বেশি হত্যার ঘটনা ঘটেছে এই গাজীপুরে। হত্যার ঘটনায় এরই মধ্যে বাসন থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা 24 থেকে 25 জনকে আসামি করেন মামলায়। দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। তুহিনের সহকর্মীদের দাবি এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। কি পরিকল্পনা থাকো, হাত কেটে বলতো বেঁচে থাকতো, জানা কেটে বলতো, একটা প্রমাণ করে বেঁচে থাকতো। বাইরে চাটকাট করে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তুহিনকে যদি একটি পা কেটে ফেলতো, হাত কেটে ফেলতো, আমি সম্পাদক হিসাবে স্বাভাবিক মেনে নিতে পারতাম। কিন্তু যখন তাকে কুবিয়ে হত্যা করছে, ঘাড়ে কুবিয়েছে, আমার কাছে মনে হয়েছে হত্যার যে সিসি ফুটেজগুলি দেখেছি এটি পরিকল্পিত। এর নাম যে ফয়সাল, এটাও আমি জানতাম না। এই ছেলেটার নাম যে ফয়সাল, এটাও আমি জানতাম না। তবে ছবিতে আমি আইডিয়া করছি, ছবিতে আমি দেখে চিনতে পারছি যে ঈদের মধ্যে এই ময়মনসিংহ রোডে ডিউটি করছে। সিসিটিভি ফুটেজে দেখছি সাপ্লাই মেশিনের বারান্দায়, হ্যাঁ, যে লোকটাকে সাদা শার্ট পরা লোকটাকে যে কুবাচ্ছে এই ফয়সালি, এবং এই ছবির সাথে আমরা মিলাইয়া দেখছি এইটা সেই ছেলেটাই। পুলিশের ধারণাও হত্যার পেছনে রয়েছে অন্য রহস্য। ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে হত্যার মোটিভ। ইঙ্গিত থাকতে পারে হানি ট্র্যাপও। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 থেকে 5 জনকে শনাক্ত করা গেছে, যাদের কেউই স্থানীয় নন। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে আসলে, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এই সাংবাদিক উনি একটা বিষয়ের ছবি তুলতেছিলেন। ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। আহত বাদশা মিয়ার কাছ থেকেও তেমন তথ্য পাওয়া যায়নি। তার সাথে ওই নারীর কেমন সম্পর্ক চলছে সেই তদন্ত। বাদশা যে ছেলেটা ছিল, বাদশার সঙ্গে যে বাগবিতণ্ডা ছিল বা হাতাহাতি হয়েছে, তারপরেই তো আসলে মূলত ওই ছবিটা ওটাকে কেন্দ্র করে মূলত এটা হয়েছে। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, সে তো আহত ছিল, সে আসলে তেমন কথা বলতে পারে না আসলে।
হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলমান, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি দ্রুতই জানা যাবে নৃশংস এই ঘটনার প্রকৃত কারণ। সিসিটিভি ফুটেজ দেখে আমরা মোটামুটি আসামিদের শনাক্ত করতে পেরেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, গাজীপুর। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ গ্রাম ভাটিপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তুহিনের মা বাবা, বাড়িতে শোকের মাতম। এর আগে গাজীপুরের চান্দন এলাকায় প্রথম দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভও করেন তারা। জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় আসাদুজ্জামান তুহিনের জানাজা। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভও করা হয়। তুহিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের উদ্দেশ্যে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা ও মা। সবশেষ কোরবানির ঈদে বাড়ি গিয়েছিলেন তুহিন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা, নানা গল্প করেছিলেন পরিবারের সাথে। জানিয়েছিলেন আগামী দিনের পথ চলার কথা, কিন্তু এখন সব শেষ। আমার ভাই কিন্তু চলেই গেছে, আর কেউ দিতে না আমার বাইরে। তার দুইটা সন্তান, সন্তানের মাটি দেয়, পিতারই মাটি দিল সন্তানের। ঈদের আগের দিন আসছিল, ঈদের দিন চলে গেছে আর কি ওর কর্মস্থলে গাজীপুরে। নৃশংস এই হত্যার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই, তাও দ্রুত বিচার চাই। একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি এরকম একটা সাংবাদিকের উপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে? 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার কনিষ্ঠ তুহিন। 2005 সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করা হয় এই গণমাধ্যম কর্মীকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ। নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সহ প্রতিবেশী দেশ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে পারে। নির্বাচন বিলম্বিত করতেই জামাত পিআর পদ্ধতি চালুর দাবি করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফেজ উদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। আসন্ন নির্বাচন সামনে রেখে আবারও মিত্রদের সাথে আলোচনার টেবিলে বিএনপি। এবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন অভ্যুত্থান পূর্ব সময়ে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো। দুপুরের পর অনুষ্ঠিত মতবিনিময়ে যোগ দেন 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন ও 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতনী সমাবেশে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন, পালানোর পরও ষড়যন্ত্র থামছে না শেখ হাসিনার। আওয়ামী লীগের বিরুদ্ধে কলকাতায় অফিস খুলে দেশ বিরোধী চক্রান্তের অভিযোগ করেন তারা। বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘোরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবেই বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মশিউর রহমান জাদু মিয়ার 101তম জন্মবার্ষিকীর আলোচনায় যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পিআর নয়, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়, সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন।
এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। সরকারের 1 বছরেও ন্যূনতম সংস্কার না হওয়ায় পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। এর আগে ভিন্ন মত হওয়া 9 বিষয়ের বাস্তবায়ন নিয়ে কমিশন পরামর্শ নিতে চায় বিশেষজ্ঞদের। শুক্রবার জাতীয় সংসদের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন ছিল। সেখানে এই কথা জানান সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তার প্রত্যাশা, সব দলের ঐক্যমতে শিগগিরই স্বাক্ষরিত হবে জুলাই সনদ। সরকার গঠিত 5টি সংস্কার কমিশনের সুপারিশকৃত 166টি বিষয় নিয়ে চলতি বছরের 20 মার্চ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রথম ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এ ধাপের 44 অধিবেশনে 62টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। পরে 25টি বিষয় পুরোপুরি বাদ দিয়ে 2 জুন থেকে 20টি মৌলিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এ ধাপে 23 দিনের সংলাপে ভিন্নমত ছাড়াই ঐকমত্যে পৌঁছায় 11টি বিষয়ে। বাকি 9টি বিষয়ে আসে নোট অফ ডিসেন্ট বা আপত্তি। সরকারের 1 বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, এসব নোট অব ডিসেন্টের বিষয়সহ জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায় কমিশন। আগামী রোববার থেকে শুরু হবে সেই বৈঠক। নোট অব ডিসেন্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলবো যে আসলে এই ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অভিজ্ঞতাটা কি, আমাদের বাস্তবতাটা কি, এবং যারা সাংবিধানিক হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশনে যুক্ত ছিলেন তাদের মতামতটা আমরা বুঝতে চাই। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আবারও শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। অবশ্য কবে নাগাদ জুলাই সনদ স্বাক্ষরিত হবে তা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে বলছেন কমিশনের সহসভাপতি। খসড়া আমরা আবার পাঠাবো, তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে যে বাস্তবায়নের পথটা কি হবে। নির্বাচন সংক্রান্ত 27টি বিষয়ে সংস্কারের সুপারিশ করে কমিশন। ভোটের আগেই সেসব বাস্তবায়নের উপর জোর দেয়া হয়। আশা রাখতে চাই এখনো যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। প্রথম পর্যায়ে গঠিত 6টি সংস্কার কমিশনের 165টি সুপারিশ নির্বাহী আদেশ, বিধি প্রণয়ন এবং অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে পাঠায় ঐকমত্য কমিশন। এই আলোচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এরই মধ্যে সমাপ্ত হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 1 বছরে কতটা সফল ও ব্যর্থ গণঅভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব সন্ত্রাস প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ সরকার। তবে সরকারের নীতি নির্ধারকদের এক্ষেত্রে ভিন্ন মত। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন, ধ্বংসপ্রাপ্ত এবং ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে সরকার। গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি গড়ে দেওয়ার পাশাপাশি সাফল্য এসেছে অর্থনীতি, বাণিজ্য সহ 12 ক্ষেত্রে। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার পাহাড় নিয়ে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই প্রত্যাশা সরকারের 1 বছরে কতটা পূরণ হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস ঠেকাতে সরকার অনেকটা ব্যর্থ হয়েছে। বিভাজন বেড়েছে সমাজে, প্রশ্ন তুলেছেন বিচার ও সংস্কারের গতি নিয়েও। মব সন্ত্রাস যেগুলি হচ্ছিল বিভিন্ন জায়গায়, সংখ্যালঘু জাতিসত্তার মানুষ, সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু তারপরে নারী, এদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলির বিরুদ্ধে সরকারের যথেষ্ট শক্ত কণ্ঠ ছিল না। সরকারের মধ্যে থেকে কেউ এটাকে
যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশও গত 15 বছর আইন অনুযায়ী তো চলে নাই, তো এখনও আইন অনুযায়ী চলছে না। আর ফলে এই যে মানে এখন আমরা জামিন বাণিজ্য বা এই যে এইসব মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলো তো আমরা অহরহ দেখছি। আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি যে একদল মানুষ যারা সংক্ষুব্ধ হচ্ছেন কোনো একটা কারণে আপনার উপরে, তো তারা গিয়ে নিজেরাই কমপ্লেন করছেন, নিজেরাই অভিযোগকারী, নিজেরাই তদন্তকারী, নিজেরাই বিচারকে এক্সিকিউট করে ফেলছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করেছেন তারা। অর্থনৈতিকভাবে যে সমস্ত তৎপরতা আগে চলতো সেগুলি চলছে। বৃহৎ ব্যবসায়ী তারা আবার নিজেরা নানা রকমভাবে ঘুষ টুস দিয়ে আবার নিজেরা টিকে থাকার চেষ্টা করছে। ঋণ খেলাপির পরিমাণটা বেড়েছে এর মধ্যে। মানুষের বেকারত্ব, খেতে পাওয়া না পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য এইগুলি সম্পর্কে কোনো কথাই বলা হয়নি। মজুরির ব্যাপারে কোনো কথা বলা হয়নি। তবে মেয়াদ ও কার্যক্রম বিবেচনা করলে এসব ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। বলছেন, শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদসহ 12 ক্ষেত্রে অর্জন রয়েছে সরকারের। প্রশাসনের সাথে সাধারণ মানুষের এরকম দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়, তারপরে পট পরিবর্তন হয়, তখন কিন্তু এটা টিক মেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ না বলার আপনার কোনো সুযোগ থাকে না। আগে যেভাবে করে মব জাস্টিসের মাত্রা ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। এখানে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, সকল সমালোচনা করতে পারছে, সকল বক্তব্য রাখতে পারছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আপনার স্বপ্নের অবস্থায় নিয়ে যাওয়া, এটা একটা যাত্রার ব্যাপার। এটা 1 বছর কিংবা 6 মাস কিংবা 1.5 বছরের ব্যাপার না। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সমালোচনার জবাবে সৈয়দা রিজওয়ানা তুলে ধরেছেন সরকারের কার্যকর নানা পদক্ষেপ। জানান, এই সময়ে মূল্যস্ফীতি 14 থেকে কমে 8.48% নেমেছে, প্রবাসী আয় হয়েছে রেকর্ড $30.33, রপ্তানি বেড়েছে 9 ভাগ। আমাদের ইনফ্লেশন আরও নেমে আসতেছে। আপনি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। বিনিয়োগ 1-1.5 বছরের ব্যাপার না, তারপরেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আসার অর্থ হচ্ছে সরকারের উপর জনগণের একটা আস্থা থাকা। সৈয়দা রিজওয়ানা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে সফলতা ব্যর্থতার সাধারণ ব্যারোমিটার দিয়ে মাপার সুযোগ নেই। নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে চেষ্টার কোনো কমতি নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে 3টি ব্যাগ থেকে উদ্ধার খণ্ডিত মরদেহটি নরসিংদীর অলির। তিনি আজমেরি পরিবহন বাসের হেল্পার। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ, তবে হত্যার মোটিভ এখনও জানা যায়নি। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে অজ্ঞাত 2 যুবকের বস্তাগুলো রেখে যাওয়ার দৃশ্য। টঙ্গীর স্টেশন রোড এলাকা, ঘড়ির কাঁটায় তখন প্রায় ভোর 6টা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সড়কে বেরিয়েছে মানুষ। হঠাৎ সেখানে হাজির অজ্ঞাত 2 যুবক। 2 যুবকের মুখেই ছিল মাস্ক, একজনের মাথায় ক্যাপ। মহাসড়কের পাশে 3টি ব্যাগ রেখে দিব্যি লাপাত্তা তারা। বেশ কিছুক্ষণ পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যাগগুলো নজরে পড়ে পথচারী এবং স্থানীয় দোকানিদের। সেগুলো খুলতেই ভেতরে মেলে মরদেহের খণ্ডিত অংশ। ব্যাগ রাখা দেখছি, পরে হয়েছে যে মানে অনেকক্ষণ যাবত রাখা ছিল কিন্তু কেউ আসতেছে না। পরে একজনরে বললাম যে দেখেন ওইটা কি, অনেকক্ষণ যাবত সবাই বলতেছে যে এটা হচ্ছে যা রাখা। পরে হয়েছে যে সে কী করলো, ওইটা খুলছে, খুলে দেখে মানে খোলার পরে যে দুর্গন্ধ বের হয়েছে, বের হওয়ার পরে তারপরে হয়েছে যে পুলিশ টুরগার উড়া করা ভাগ ভাগ করে আর এবং প্রচুর পরিমাণ গন্ধ হয়ে গেছে, পচা গেছে। আইয়া দোকানটা খুলতে আসি, দেই আমরা ব্যাগ 2টা, আর কিছু জানি, আমি দোকান খুলতে আসি। গরু যখন জবাই করলে দূরিটা দেখা যায় এরকম মনে হচ্ছে, আমি মনে হচ্ছে মানুষ। তারপর সাথে সাথে পুলিশ নিয়ে আইলাম। প্রত্যক্ষদর্শীরা জানান 8 টুকরো দিয়ে ভর্তি ছিল ব্যাগ 3টি, ছিল না মস্তক। ব্যস্ততম মহাসড়কের পাশে এভাবে খণ্ডিত মরদেহ রেখে যাওয়ার ঘটনা ছড়িয়েছে আতঙ্ক। বর্তমান অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। প্রায় জায়গায় এরকমের লাশ, গুম, খুন এরকমের দেখা যাচ্ছে। সরকার তো কঠিনভাবে একটু নেয় না, কিছুই কোনো আইন প্রশাসনের উপরে কোনো আমরা আশা ভরসা করতে পারি না জীবন নিয়ে। এই রাস্তাটার মধ্যে চলাচল করতে গেলে আপনার খুব ভয়াবহ চলাফেরা করা লাগে। আপনি সন্ত্রাসী, বিরাট সন্ত্রাসী। আপনি আব্দুল্লাহপুর থেকে স্টেশন মধ্যে। মরদেহ উদ্ধারের পর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অলি, নরসিংদীর বাসিন্দা তিনি। হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশটি শনাক্ত করেছি, তার বাড়ি নরসিংদী। আমরা টিভি ফুটেজের পর্যালোচনা করছি। আমরা আসামি ধরার জন্য দ্রুত আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করি এই ঘটনার সাথে যারা আছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগানে তেমন টান পড়েনি, কিন্তু উত্তাপ বেড়েছে দামে। পেঁয়াজের বাজার বেশ চড়া, কয়েকদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা। শতকের ঘরে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি। আর ছুটি দিন এলেই কিছুটা বাড়ে পোলট্রির দাম। অনেকদিন পর আবারও বাড়ছে ডিমের দাম। সকাল থেকে গুড়ি বৃষ্টিতে প্রকৃতির উত্তাপ কমেছে, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, শসা, টমেটোর দাম শতকের ঘর ছাড়িয়েছে। মানভেদে 60 থেকে 80 টাকা কেজির নিচে নেই কোনো সবজি। 250 গ্রাম কাঁচামরিচের জন্য দিতে হবে 50 টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে ফসলের জমি তলিয়ে যাওয়ায় সরবরাহ কমেছে, এমন দাবি বিক্রেতাদের। কিছুদিন আগে কম আসিনি, এখন আবার বাড়ছি। এটা একটা সিন্ডিকেটের মতন, এটা বৃষ্টির কারণে না, সবাই একলি বিক্রি করে। বেগুন, কাঁচামরিচ, মোটামুটি ম্যাক্সিমাম সবজির দামে তুলনামাত্রায় বেশি কিছুটা। দেশি শসার কেজি 120 টাকা কেজি, টমেটোর কেজি 160, গাজর 120 টাকা কেজি, সব কিছু উড়া দুরা দাম বাড়তেছে। প্রতিটা জিনিসে প্রতি কেজিতে আপনার 20 থেকে 30 টাকা বাড়ছে। ক্ষেত জমিতে নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, মাল খুব কম আসছে। সপ্তাহের অন্যান্য দিনে দাম কিছুটা কম থাকলেও ছুটির দিনে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি হাঁকছেন বিক্রেতারা। 170 টাকা কেজি, 300 টাকা কেজিতে অপরিবর্তিত আছে লেয়ারের বাজার। তবে অস্বাভাবিক দাম বেড়েছে সোনালী মুরগির। 1 কেজির জন্য দিতে হবে 340 টাকা। মুরগি, সোনালী মুরগি দীর্ঘদিন ধরে বেশি দাম, এই কিছুদিন যাবত একটু আরো বেশি। এই মুরগি 330-40 টাকা, এত দাম পাবলিক খানা আঙ্গর বেচা কিনে কমে গেছে। তারপরে আপনার মুরগি, সোনালী মুরগি পাওয়া যাইতেছে না এখন। চরম অস্বস্তি আছে ডিমের বাজারে। মাত্র 4 দিনের ব্যবধানে ডজনে বেড়েছে 15 থেকে 20 টাকা। দাম বাইরে আমার প্রত্যেকটা কাস্টমারের সাথে ভেজাল হইতেছে। আমি আগে বেচি 120 টাকা, এখন 135, 140 টাকা বিক্রি করতে হইতেছে। দাম বাড়ছে, ডজনে 10 টাকা বাড়ছে। সরবরাহে ঘাটতি নেই, অথচ দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। 60 টাকা কেজির পেঁয়াজ এখন কিনতে হচ্ছে 80 টাকা। ডাল কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। কেজিতে 15 টাকা বেড়ে প্রতি কেজি দেশি মসুরের ডাল বিক্রি হচ্ছে 160 টাকা। পেঁয়াজের দাম কম ছিল, এই সপ্তাহে পেঁয়াজের দাম বেশি, আপনার আদার দাম বেশি, মসুর ডালের দাম বেশি। এই তিনটা জিনিসের দাম গত সপ্তাহ চেয়ে সপ্তাহের দাম একটু বাড়ছে। আর চড়া দামে অপরিবর্তিত আছে চালের বাজার। মাসুদুজ্জামান, রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনের জমজমাট পর্যটন নগরী কক্সবাজার। সৈকতের প্রতি টি পয়েন্টে মানুষের কোলাহল। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষ মেতেছেন আনন্দে। আর পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সাপ্তাহিক ছুটির দিন, তাই সকাল থেকেই পর্যটকের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। বিকেল গড়াতে ঢল নামে আরও, পরিণত হয় জনসমুদ্রে। থেমে থেমে হচ্ছে গুড়ি বৃষ্টি। বৈরী এমন পরিবেশে আনন্দ উচ্ছ্বাসে মাতামাতি। পর্যটকদের পদচারণায় মুখর লাবণী, কলাতলি, সুগন্ধ সহ প্রতিটি পয়েন্ট। রোদ থেকে বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকলে আরো ভালো লাগে। এই ধরনের পরিবেশ তো আসলে ঢাকাতে পাওয়া যায় না, তো এখানে আসলে একটা ভালো পরিবেশ, চারপাশে অনেক মানুষ। কেউ এসেছেন বন্ধুদের সাথে দলবল নিয়ে, কেউ বা ঘুরছেন পরিবার পরিজনের সাথে। উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। বালিয়াড়ি আর নোনা জলের সাথে মেতেছেন সবাই। এখানে আসার পরে আসলে অনেক রিল্যাক্স লাগে, অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি ট্যুরে আসবো, তাই সবাই মিলে এসেছি, এখন অনেক মজা লাগছে। আমরা এখানে এনজয় করার জন্য আসছি, আমরা টাইমটাই আমরা এনজয় করতে আসছি। ফিলিংসটা আসলে বন্ধু বান্ধব না থাকলে পাওয়া যাবে না কোনো সময়। হিমছড়িতেও ঢল নেমেছে মানুষের। পাশাপাশি মেরিন ড্রাইভ, ইনানি, পাটোয়ার টেকের মতো দর্শনীয় স্থানগুলোও ঘুরছেন পর্যটকরা। মহেশখালী বা টেকনাফ এদিকে যাওয়ার আসলে প্ল্যান আছে। 3-4 দিনের যতটুকু আমরা কভার করতে পারি। ফিশ ওয়ার্ল্ডে যাব, আশেপাশে আরো কিছু জায়গা আছে, ওই জায়গায় ঘুরতে যাব। অনেক ঢেউ, অনেক মানুষ, সব মিলিয়ে ভালো লাগছে। তো আমি মনে করি আসলে এরকম অবসর সময় পাইলে কক্সবাজার আসা উচিত। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে সি সেফ লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা।
জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। প্রায় ৬০০ পাখি নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। ৪১ প্রজাতির লাভ বার্ডের এই আয়োজন উপভোগ করেছে নানা বয়সের মানুষ। অভিভাবকদের হাত ধরে রং বেরঙের লাভ বার্ড দেখতে আসে শিশুরাও। পাখি ও প্রকৃতির সান্নিধ্যে রাখতে শিশুদের নিয়ে এসেছেন তারা। ঢাকায় পাখির কলকাকলিতে মুখরিত স্থান খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে শুক্রবার দিনভর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী পাখির কিচিরমিচির শব্দে সময় কাটিয়েছেন নগরবাসীদের অনেকে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার শতাধিক পাখিপ্রেমী। উন্মুক্ত এই অনুষ্ঠানে পাখিপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা বলেন, এমন আয়োজন নগরবাসীকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসেছে। একই সাথে পাখিদের বিষয়ে কাছ থেকে জানার সুযোগ তৈরি হয়েছে। লাভ বার্ডটা একটু এক্সপেন্সিভ, একটু ব্যয়বহুল হয়, সবাই আমরা পুষতে পারি না। আজকে এখানে এসে এত লাভ বার্ড দেখে খুব ভালো লাগছে। তো ব্যস্ততার মাঝেও দেখা যায় পাখির প্রতি আমাদের যে টান থাকে, সেখান থেকে আর কি আমাদের এই পাখি দেখতে আসা। বিভিন্ন ধরনের পাখি আসার কারণে দেখা যাচ্ছে অনেক বেশি তথ্যবহুল জানতে পারতেছি। রিসেন্টলি 2টা লাভ বার্ড নিয়েছি, মানে কালেক্ট করা শুরু করেছি। আস্তে আস্তে আমাদের কালেকশনও বাড়াবো। নানা রঙের লাভ বার্ড, আর সেই আয়োজনে শিশুরা থাকবে না তা হতেই পারে না। ছোট্ট লাভ বার্ডের এই আয়োজনে অভিভাবকদের হাত ধরে এসেছে শিশুরাও। এমন আয়োজনে অভিভূত তারাও। ওরা হচ্ছে অনেক খেলে, আবার অনেকগুলো আছে এমন কামড় দেয়, দুষ্টু। এখানে যে এত লাভ বার্ড হবে আমি ভাবতে পারিনি। ওখানে অনেক রকমের লাভ বার্ড আছে। অনেক ভালো লেগেছে আমার, বিভিন্ন জাতের, বিভিন্ন রকম, বিভিন্ন মিউটেশনের পাখি দেখে। আমি অনেক একটা পাখি দেখছি, কুনুর, বান্টি, জ্যাক, লাভবার্ড, ইয়েলো, কুকাটেল। আয়োজকরা জানান, পাখি পালনকে আরো শৌখিন ও মানসম্পন্ন করে তুলতে এই আয়োজন। আমরা ফার্স্টে 350 পাখি এক্সপেক্ট করছিলাম, সেখানে 600+ পাখি চলে আসছে। এবং কালকে সন্ধ্যার সময় এমন হয়েছে, আমাকে ডিক্লেয়ার করে বলতেছে সরি যে আমরা আর পাখি নিতে পারতেছি না। এরকম একটা জায়গায় চলে আসছে, এত সাড়া পেয়েছে আমরা। বাংলাদেশের পাখি সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বাতিল করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ওয়াশিংটন সফরও। একাধিক ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল রাজনাথ সিং এর। সেখানে ওয়াশিংটনের সাথে হওয়া চুক্তি অনুযায়ী বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দেওয়ার কথা ছিল তার। ভারতীয় এক কর্মকর্তা জানান, শুল্ক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক নতুন দিক নির্দেশনা আসার পরই সমরাস্ত্র কেনার বিষয়ে আলোচনা হতে পারে। বুধবার ভারতের ওপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে তারই প্রতিক্রিয়া হিসেবে দিল্লির এমন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানই যেন একত্রিত করছে রাশিয়া, চীন ও ভারতকে। প্রশ্ন উঠেছে, তবে কি নতুন মেরুকরণের পথে বিশ্ব? এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক মোকাবেলায় বৈরিতা ভুলে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াচ্ছে এই 3 প্রতিদ্বন্দ্বী। 7 বছরের মধ্যে প্রথমবার চীন যাচ্ছেন নরেন্দ্র মোদী। এদিকে চলতি বছরই ভারত সফর করবেন রুশ প্রেসিডেন্ট। অর্থনৈতিক জোট ব্রিক্সের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিলের সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তাদের। 90টিরও বেশি দেশের ওপর বর্ধিত ট্যারিফ ধার্য করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে সবচেয়ে বেশি 50% শুল্কের খরচ পড়েছে ভারতের ওপর। আকাশচুম্বী শুল্ক আরোপের হুমকির পাশাপাশি নানা নিষেধাজ্ঞার হুমকিও দেয়া হচ্ছে রাশিয়া ও চীনকে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শক্তিশালী অর্থনীতির এই 3 দেশকে চাপে ফেলতে ট্রাম্পের এসব কঠোর পদক্ষেপ কতটা কার্যকর হবে? ভারত এখন শুল্কের চাপ সামাল দিতে বৈরিতা ভুলে প্রতিবেশী চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। 2018 সালের পর প্রথমবারের মতো বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাশিয়ার তেল কেনার অভিযোগেই মূলত ভারতের বিরুদ্ধে এত কঠোর ট্রাম্প। নয়াদিল্লির তেল কেনা বন্ধ তো করেইনি, উল্টো রাশিয়ার সাথে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর নয়াদিল্লি সফর করবেন। এ 3 দেশই আবার অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য। এই জোটের আরেক সদস্য ব্রাজিলের উপরও উচ্চ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সাথেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন নরেন্দ্র মোদী। অর্থনৈতিকভাবে সাময়িক চাপে পড়ার ঝুঁকি থাকলেও এখনো ওয়াশিংটনের কাছে মাথা নত করেনি দেশগুলো। উল্টো তাদের মধ্যে দূরত্ব দূর হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বে নতুন মেরুকরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আমার ধারণা মার্কিন সিদ্ধান্তে ভারতের খুব বেশি ক্ষতি হবে না। এটি তাদের আরও রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ করে তুলবে। যুক্তরাষ্ট্র এখনও ভাবে তারা হুমকি দিয়ে গ্লোবাল সাউথকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সেটি সম্ভব নয়। ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য বানানো হচ্ছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের মূল টার্গেটই হচ্ছে ব্রিক্স। বলা হচ্ছে প্রতিপক্ষরা সব ঐক্যবদ্ধ হলে ট্রাম্পের শুল্ক যুদ্ধ উল্টো যুক্তরাষ্ট্রকেই বিপাকে ফেলতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাম্প্রতিক সংঘাতে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুধু ভারত পাকিস্তানই নয়, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন বলে দাবি করেন তিনি আরও বলেন, সম্প্রতি থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় অবদান আছে মার্কিন প্রেসিডেন্টের। এছাড়াও আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যেও শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে ট্রাম্প প্রশাসন। এসব কারণে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট অব পিস আখ্যা দেন তিনি। তবে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের কৃতিত্বকে অস্বীকার করে এসেছে নয়াদিল্লি। দাবি, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সমঝোতায় পৌঁছায় দুই দেশ। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার সমালোচনা করছে পশ্চিমা বিশ্বের নানা দেশ। নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। উদ্বেগ জানিয়েছে সুইডেনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গাজা সিটি দখল করা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলকে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। সমালোচনা করেছে স্কটল্যান্ড ও স্পেন। কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তুরস্কের দাবি, এটি নেতানিয়াহুর সম্প্রসারণবাদ নীতি এবং গণহত্যার নতুন পদ্ধতি। গাজার সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আর দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।